হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের 18 লেকচার। আমরা যেখান থেকে লেকচারটা শেষ করেছি সেখান থেকে আমরা এখানে লেকচারটা শুরু করব। আমরা এই ধরনের লাস্ট লেকচারে এই ধরনের একটা কিউরিটিভ কোশ্চেন ছিল। এই কিউরিটিভ কোশ্চেনের আলোকে আমরা অনেকগুলো কোশ্চেন করছি, 4টা ম্যাথ করছিলাম, আরো কিছু ম্যাথ করব। এই কিউরিটিভ কোশ্চেনের আলোকে কি কি ধরনের ম্যাথ হতে পারে সবগুলো আমরা মোটামুটি দেখব। ওকে, তাহলে আমরা লেকচার শুরু করব। এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেনের জন্য। এটা হচ্ছে তোমার ইলেকট্রন। এটা 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের ইলেকট্রনের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন বিকিরিত শক্তির মান নির্ণয় করো। এর আগের কোশ্চেনটা ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন শোষিত শক্তি, সে কতটুকু এনার্জি শোষণ করতে পারে। আর এখন কোশ্চেনটা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিকিরিত শক্তি, কতটুকু শক্তি সে সর্বোচ্চ ছেড়ে দিতে পারে বা নির্গত করতে পারে, আর সর্বনিম্ন কতটুকু শক্তি সে নির্গত করতে পারে। আমি যদি মনে করো সর্বোচ্চ বিকিরিত শক্তির মান যদি হিসাব করতে চাই, এটা দুই ভাগে ভাগ। এটা হচ্ছে সর্বোচ্চ বিকিরিত শক্তির মান নির্ণয়। বিকিরিত শক্তির মান, এটা কি তোমার নির্ণয়, সর্বোচ্চ বিকিরিত শক্তির মান নির্ণয়। তুমি দেখো ইলেকট্রনটা আছে কোথায় বলো তো? তোমার থার্ড এনার্জি লেভেলে। এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় এবং এটা তৃতীয়। তাহলে এই যদি শক্তি যদি ছেড়ে দেয়, এই ইলেকট্রনটা কি হবে বলতো? এই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। এই থার্ড এনার্জি লেভেল থেকে সবচেয়ে বেশি শক্তি যদি এটা নির্গত করে, তাহলে এটা কোন শক্তি স্তরে আসবে বলতো? প্রথম শক্তি স্তরে। আর যদি সবচেয়ে কম শক্তি যদি নির্গত করে, তাহলে এটা কোন শক্তি স্তরে আসবে? এই ইলেকট্রনের শক্তি স্তরের সাপেক্ষে আমি যদি বলি, এটা আছে তোমার তৃতীয় শক্তি স্তর। সবচেয়ে বেশি শক্তি যদি নির্গত করে, তাহলে তোমার এই ইলেকট্রনটা জাম্প করে কোথায় চলে আসবে? প্রথম শক্তি স্তর। তাহলে ইলেকট্রনের ট্রানজিশনটা কোথা থেকে কোথা হচ্ছে? থার্ড এনার্জি লেভেল থেকে কি বলতো? ফার্স্ট এনার্জি লেভেল। ইলেকট্রনটা সর্বোচ্চ শক্তি বিকিরিত তখনই করবে যখন এই ইলেকট্রনটা জাম্প করে থার্ড এনার্জি লেভেল থেকে কোন লেভেলে আসবে? ফার্স্ট এনার্জি লেভেল। সব সময় মনে করবা যখনই ইলেকট্রনের জাম্পিং হবে, তখনই আমরা রিডবার্গের ইকুয়েশনটাকে আমরা ফলো করব। তাহলে আমাকে সর্বোচ্চ বিকিরিত শক্তির মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি সর্বোচ্চ বিকিরিত শক্তি, এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে ডেল্টা ই। এটা কি শোষিত শক্তি বলা হয়েছে, এটা কি তোমার কি বিকিরিত শক্তি বলা হয়েছে। তাহলে এটার জন্য আমাদের রিডবার্গের ইকুয়েশন হচ্ছে RH(z2 1/n(1) -1/n2)। তুমি দেখো এখানে ইলেকট্রনের জাম্পিংটা কোথা থেকে কোথায় হচ্ছে, এখানে দেখো ইলেকট্রনের জাম্পিংটা হচ্ছে কি থার্ড এনার্জি লেভেল থেকে ফার্স্ট এনার্জি লেভেল। তাহলে এটা কি নিম্ন শক্তি স্তর আর এটা কি উচ্চ শক্তি স্তর। আমরা নিম্ন শক্তি স্তরকে অলওয়েজ রিপ্রেজেন্ট করব n1 দ্বারা, আর উচ্চ শক্তি স্তরকে রিপ্রেজেন্ট করব n2 দ্বারা অলওয়েজ। এখানে এই সমীকরণের জন্য রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা জানি, RH = 2.18 10 ইনভার্স কত? 18 জুল। আর যেহেতু এটা বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের জন্য জেড মানে কি? পারমাণবিক সংখ্যা। যখন এখানে কোনো পরমাণু উল্লেখ করবে না, শুধু বোর পরমাণু মডেল করবে, তখন তুমি এটাকে হাইড্রোজেন পরমাণু হিসেবে এটাকে কনসিডার করবে। আর হাইড্রোজেন পরমাণুর জন্য তোমার পারমাণবিক সংখ্যা কত? জেড। এই জেড এর ভ্যালুটা কত হবে তোমার? E1।
এই মানগুলো আমরা যখন এখানে বসাই দেব, এই ভ্যালুগুলো আমরা যখন এখানে বসাবো, তখন আমার কি সর্বোচ্চ বিকৃত শক্তির মান এই ইলেকট্রনের শক্তি স্তরের সাপেক্ষে আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি এই ভ্যালুগুলো একটু বসাই, এটা হচ্ছে 2.18 10 ইনভার্স 18, যেটার ভ্যালু হচ্ছে 1 স্কয়ার, এটা কি 1/n স্কয়ার, এটা হচ্ছে 1 স্কয়ার, আর এটা কি 1/3 স্কয়ার। এটার ক্যালকুলেশনটা একটু করো সবাই, এটার ক্যালকুলেশনটা করো। আর তুমি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা এটাও আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, এখানে তোমার ভ্যালুটা আসছে তোমাদের ই অনুযায়ী 1.937 ইনটু 10 ইনভার্স, 10 ইনভার্স কত তোমার 18, 10 ইনভার্স 18। তুমি একটু দেখো এটা এককটা 778। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে 778 হলে এখানে আরেকটা 8 নিয়ে নিলাম। ওকে, তাহলে এখানে ডেল্টা ই এর ইউনিটটা কি হবে তোমার জুল একক। কোন এককে আসবে তোমার জুল এককে, এটার অ্যানসারটা আসবে ডেল্টা ই এর। এটা হবে কি তোমার সর্বোচ্চ বিকিরিত শক্তির মান। এই পর্যন্ত তুমি উঠায় নাও। ওকে, অ্যাটেনশন সবাই দেখো, আমরা যদি তোমার সর্বনিম্ন শোষিত শক্তির, সর্বনিম্ন বিকিরিত শক্তির মান যদি নির্ণয় করতে চাই, তাহলে ইলেকট্রনটা সবচেয়ে কম শক্তি বিকিরণ কখন করবে, যখন এটা থার্ড এনার্জি লেভেল থেকে কোন লেভেলে আসবে, সেকেন্ড এনার্জি লেভেলে। কারণ এই লেভেল থেকে এই লেভেলে যখন আসবে তখনই এটা সবচেয়ে শক্তি কি কম বিকিরণ করবে। তাহলে আমরা যদি সর্বনিম্ন বিকিরিত শক্তির মান যদি নির্ণয় করতে চাই, একটু দেখো, তাহলে তোমার ট্রানজিশনটা হবে, এটা হচ্ছে সর্বনিম্ন বিকৃত শক্তির মান। তাহলে এটার জন্য আমাদের কি হবে, আমরা জানি ডেল্টা ই ইকুয়াল টু আর এস জেড স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। সর্বনিম্ন বিকৃত শক্তি কখন হবে, ইলেকট্রনের ট্রানজিশনটা কখন হবে, যখন থার্ড এনার্জি লেভেল থেকে ইলেকট্রনটা কোথায় আসবে, সেকেন্ড এনার্জি লেভেল। তাহলে এখানে কত হবে, n2 এর মান হবে কত 3, আর n1 এর মান কত হবে বলতো 2। এই মানগুলো আরএস এর জন্য ভ্যালু আগের মতই, আর জেড মানে পারমাণবিক সংখ্যা, তার ভ্যালু আগের মত। তাহলে এই মানগুলো আমরা যদি এখানে বসাই, তাহলে দেখো তো কত ভ্যালু চলে আসে, 10 ইনভার্স 18, আর এখানে কি 1/n1 স্কয়ার মানে 2 স্কয়ার, আর 1/n2 স্কয়ার মানে কি বলতো 3 স্কয়ার। দেখো তো এটার জন্য কতটুকু ভ্যালু আসতেছে, সবাই একটু দেখো এটার জন্য ভ্যালু কতটুকু হবে। ওকে, এটার অ্যানসারটা, হ্যাঁ আরো কয়েকজনে করো, দুই একজনের হিসাব হবে না, আরো কত কয়েকজনে করতে হবে। এটার অ্যানসারটা আসছে এরকম, দেখো 3.0277 10 ইনভার্স, এটা হবে কত 19 জুল। এটা কত হবে 10 ইনভার্স কত 19 জুল। এটা হচ্ছে সর্বনিম্ন কি বিকৃত শক্তির মান। এটার জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট তোমার এই কোশ্চেন। ওকে,
এই কোশ্চেনগুলো আরো স্মার্ট করা যায় যদি তোমার এই কোশ্চেনগুলোর সাথে আরো কিছু থিওরি পড়াতে হবে, তারপর এই কোশ্চেনগুলো একটু স্মার্ট করা যায়। ওকে, এ পর্যন্ত উঠাই নাও। তুমি দেখো, আমরা যদি এই ইলেকট্রনটার জন্য ওকে 6 নম্বর কোশ্চেন হচ্ছে কি, দেখো উদ্দীপকের ইলেকট্রনটির জন্য দেখো উদ্দীপকের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণজনিত বলের মান নির্ণয় করো। বলের মান তুমি নির্ণয় করো। আমরা জানি এই ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে। একটা বল কাজ করে কি কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের যে আকর্ষণ বলটা সেটাকে আমরা বলছি কেন্দ্রমুখী বল। কোশ্চেনটা এভাবেও বলতে পারতো উদ্দীপকের ইলেকট্রনের কেন্দ্রমুখী বলের মান নির্ণয় করো। কারণ আমরা যখন কেন্দ্রমুখী বলের যখন ডেফিনেশন দিছি তখন ব্যাপারটা এরকম বলছি, এই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটাকেই আমরা বলছি কেন্দ্রমুখী বল। অর্থাৎ এই কোশ্চেনে তোমার কেন্দ্রমুখী বলের মান নির্ণয় করতে বলছে। এই আকর্ষণজনিত বল বলতে কাকে বোঝানো হয়েছে? কেন্দ্রমুখী বল। এটা বলতে কাকে বোঝানো হয়েছে? কেন্দ্রমুখী বল। আমরা কেন্দ্রমুখী বলের কিন্তু আমরা ফর্মুলা আমরা জানি। কেন্দ্রমুখী বল ইকুয়াল টু আমরা জানি জেড ই স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। কেন্দ্রমুখী বলের কি তোমার ক্যালকুলেশনটা এরকম, জেড ই স্কয়ার ডিভাইডেড বাই কি আর স্কয়ার। তাহলে আমাকে এই জেড ই স্কয়ার বাই আর স্কয়ার এর এই ভ্যালুটা আমাকে বের করতে বলছে। জেড ই স্কয়ার বাই আর স্কয়ার এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। আর কেন্দ্রমুখী বলটাকে আমরা রিপ্রেজেন্ট করছি জাস্ট এভাবে, এফ ই দ্বারা। ই মানে কি আমি বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এফ মানে কি তোমার ফোর্স বা বল, ই মানে ইলেকট্রোস্ট্যাটিক। কারণ এটা প্লাস আর এটা কি তোমার মাইনাস। প্লাস এবং মাইনাসের মধ্যে দুটো চার্জের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলছি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এটাকে আমরা কি বলছি? স্থির বৈদ্যুতিক কি আকর্ষণ বল। তাহলে আমরা জানি কি, আমরা জানি কেন্দ্রমুখী বল F E equal to Z E square divided by R square। তুমি দেখো এখানে আমরা Z এর ভ্যালু আমরা জানি Z equal to 1। E মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। আমি তোমাকে বলছি যে এই সূত্রগুলো যখন আমরা প্রতিপাদন করছি তখন এই রাশিগুলোর এককটা আমরা বলছি সিজিএস এককে নিতে হবে। তাহলে ইলেকট্রনের চার্জ এটা হচ্ছে E। E মানে কি তোমার ইলেকট্রনের কি তোমার চার্জ। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, লিখে নাও। এটার ভ্যালুটা হচ্ছে কি তোমার 4.8 ইনটু 10 ইনভার্স 10 ইএসইউ। ইএসইউ বলছি কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তুমি দেখো আর এর এই ভ্যালু, আর মানে কি এই কক্ষপথের ব্যাসার্ধকে বলছে। ইলেকট্রনটা যে কক্ষপথে অবস্থান করে সেই কক্ষপথের ব্যাসার্ধ। তোমার মনে আছে কিনা যায় না, এই কোশ্চেনের প্রথম কোশ্চেনটাই, এই উদ্দীপকের প্রথম কোশ্চেনটাই আমরা আর এর ভ্যালুটা আমরা বের করছি। তুমি একটু একজনে আমাকে একটু হেল্প করো তো, আর এর ভ্যালুটা আমরা ওখানে কত লিখছিলাম, আমাদের রেজাল্টটা কত আসলো, একজন একটু বলো, আমার কাছে তো নাই এটা। তাহলে তো আর এর ভ্যালু আমরা কত লিখছিলাম, আর এর ভ্যালুটা একজন একটু লেখো, তোমার তো খাতায় আছে। একটু আর এর ভ্যালুটা একটু বলো।
এর ভ্যালু কি আমরা কি 1 নং থেকে, হ্যাঁ রাইট, এখানে আমরা পেয়ে গেছি আর এর ভ্যালু আমরা লিখছিলাম এরকম 4.7737 51 ইনটু 10 ইনভার্স কত a। এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাইছি? 1 নং হতে। যদি তোমার 1 নং হতে যদি না পেতাম তাহলে আমাকে আর এর ভ্যালুটা আগে আমার প্রথমে বের করে নেওয়া হতো। এটা কত থেকে পাইছি আমি? 1 নং কোশ্চেন হতে, 1 নং প্রশ্ন হতে, প্রশ্নের উত্তর হতে, 1 নং প্রশ্নের উত্তর হতে এই ভ্যালুটা আমরা বের করছিলাম। এই কারণে এই ভ্যালুটা আমরা এখানে জাস্ট বসাই দেব। তাহলে জেড এর ভ্যালু কত? এখানে কি হবে 1, আর এখানে কি আছে ইলেকট্রনের চার্জ, এটা কি 4.8 ইনটু 10 ইনভার্স কত 10 স্কয়ার, আর আর এর ভ্যালুটা কত 4.7737, এটা কত হবে 3751 ইনটু 10 ইনভার্স কত 8। ওকে, এটার ক্ষেত্রে দেখো তোমার স্কয়ার আসবে। এখন এই ক্যালকুলেশনটা একটু করো যে আসলে এটার রেজাল্টটা কত আসে। আমরা একটু রেজাল্ট একটু দেখতে চাচ্ছি যে এর রেজাল্টটা কত আসে। হ্যাঁ, আরো কয়েকজনে করো। এখানে আসছে তোমাদের, হ্যাঁ একজনের সাথে অন্যজনের মিলবে না, তোমরা ক্যালকুলেটর সবাই হাতে নাও, কারণ কি অনেক সময় ক্যালকুলেশনে ভুল আসে। হ্যাঁ, তোমরা সবাই ক্যালকুলেটর একজন একটা দেখে আরেকজনে লেখো না। এটা আসছে 1.011, এটা 0, এটাকে আমরা 3 লিখলাম ইনটু 10 ইনভার্স, এখানে কত আসছে 4 আসছে। ওকে, এখন দেখো এখানে কত আসছে 10 ইনভার্স কি হবে বলতো, এই তোমার কি 4 হবে 4 হবে, এটা হবে কি তোমার অ্যানসার কেন্দ্রমুখী বলের মান। আমরা এখানে বলের একক আমরা এখানে কি নিউটনে অ্যাড করতে পারি, তাহলে এখানে কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী বলের মান কত হবে 1.00103 ইনটু 10 ইনভার্স কত বলতো এই 4। হ্যাঁ, এই 4 এর মান এটা হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটা আমরা বের করলাম। ওকে, এই পর্যন্ত উঠায় নাও। ওকে, অ্যাটেনশন সবাই একটু দেখো। একটু দেখো এটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। দেখো কোশ্চেনটা এভাবে আসে, দেখো উদ্দীপকের ইলেকট্রনটি এল শক্তি স্তরে, এখানে কিন্তু বলের এককটা কিন্তু তোমার নিউটন হবে। ওকে, উদ্দীপকের ইলেকট্রনটি এল শক্তি স্তরে, এল শক্তি স্তরে গমনের সময় যে বর্ণালী সৃষ্টি করে, যে বর্ণালী সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য, তার তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা এটা নির্ণয় করো। এটা হচ্ছে। এখন দেখো এই কোশ্চেনে বলছি একদম বোঝার ট্রাই করো
ইলেকট্রনটা উদ্দীপকের ইলেকট্রনটা এল শক্তি স্তরে গমনের সময় আগে দেখতে হবে ইলেকট্রনটা কোথায় আছে। আমি যদি শক্তি স্তরকে ইংরেজি লেটার দ্বারা যদি রিপ্রেজেন্ট করি তাহলে এটা দেখতে এরকম, এটা হচ্ছে কে, এটা এল, আর এটা হচ্ছে এম। তাহলে উদ্দীপকের ইলেকট্রনটা আছে কোথায়? এম শক্তি স্তরে। সে আসবে কোথায়? এল শক্তি স্তরে। তাহলে এম থেকে যখন এল এ আসবে তখন ওই ইলেকট্রনটা একটা শক্তি কি করবে বলতো? বিকিরণ করবে। আর শক্তি বিকিরণের ফলে একটা বর্ণালী পাই, সেটাকে আমরা বিকিরণ বর্ণালী বলি। ওই বর্ণালীর তোমার তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে তুমি দেখো এই কোশ্চেন অনুযায়ী ইলেকট্রন কিন্তু এই কক্ষপথে নাই, আসছে কোথায় বলতো? এম থেকে কোথায় আসবে বলতো? এল। এম থেকে যখন এল এ আসবে তখনই তোমার কি হচ্ছে? ইলেকট্রনের জাম্পিং হচ্ছে। ইলেকট্রনের যখনই জাম্পিং হবে, যখনই দেখবা কোশ্চেনে ইলেকট্রনের জাম্পিং তোমার ইন্ডিকেট করতেছে, এখন তোমার উদ্দীপকে জাম্পিং দেওয়া আছে কিন্তু কোশ্চেনে ইলেকট্রনের জাম্পিং ইন্ডিকেট করতেছে না। তোমার এই কোশ্চেনে যদি ইলেকট্রনের জাম্পিং ইন্ডিকেট করে তখনই আমরা রিডবার্গের ইকুয়েশনটা আমরা কি করব? ফলো করব। আর যদি জাম্পিং ইন্ডিকেট যদি না করে তাহলে আমরা রিডবার্গের ইকুয়েশন ফলো করার কোনো প্রয়োজন নেই সাধারণত। তাহলে তুমি এটা দেখো, তাই ইলেকট্রনের ট্রানজিশনটা হচ্ছে কোথা থেকে কোথায়? আমরা যদি হিন্টস দেই, আমরা যদি এখানে হিন্টস দেই তাহলে ইলেকট্রনের ট্রানজিশনটা, ইলেকট্রনটা আসে এম এ, জাম্প করবে কোথায় বলতো? এল এ। তাই এটা কি ইলেকট্রনের জাম্পিংটা হচ্ছে। ইলেকট্রনটা এম থেকে কোথায় যাচ্ছে? এল এ। তাহলে এল এর ভ্যালুটা কত? এল ইকুয়াল টু কত শক্তি স্তর? দ্বিতীয়। আর এম ইকুয়াল টু কোন শক্তি স্তরকে ইন্ডিকেট করছে? তৃতীয় শক্তি স্তর। তাহলে আমরা যদি এখান থেকে অ্যানসার স্টার্ট করি তাহলে আমরা জানি রিডবার্গের ইকুয়েশন ব্যবহার করব। তুমি দেখো রিডবার্গের চারটা ইকুয়েশন লিখছে। একটা হচ্ছে বিকিরিত শক্তি এবং শোষিত শক্তির জন্য, একটা লিখছি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, একটা লিখছি কম্পাঙ্কের জন্য, একটা লিখছি তরঙ্গ সংখ্যার জন্য। তাহলে আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যদি রিডবার্গের ইকুয়েশনটা যদি ফলো করি তাহলে আমরা লিখতে পারি 1/λ ইকুয়াল টু rh, এটা হচ্ছে জেড স্কয়ার। এটা হচ্ছে কি 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এই কোশ্চেনে ইলেকট্রনের জাম্পিং হচ্ছে থার্ড থেকে টু, থার্ড এনার্জি লেভেল থেকে সেকেন্ড এনার্জি লেভেল। তাহলে এখানে তোমার n1 এর ভ্যালুটা কোনটা? নিম্ন শক্তি স্তর, এটা হবে কত? 2। n2 এর ভ্যালুটা কোনটা? তৃতীয় শক্তি স্তর। তাহলে তুমি একটু দেখো, আমরা বলছি rh এর মানটা, এই rh এই কনস্ট্যান্টের মানটা ইকুয়েশনের উপর ডিপেন্ড করবে। ডেল্টা এর সাথে যখন rh টা থাকবে তখন তার ভ্যালুটা কত? 2.18 10 ইনভার্স 18। এই কথাগুলো আমরা আগের লেকচারগুলোতে বলে আসছি। আর যখন এই rh টা ল্যামডা, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যার সাথে থাকবে তখন তার ভ্যালুটা হবে 109678। তখন তোমার এটার ভ্যালুটা হবে কত? rh ইকুয়াল টু 109678, এটা হবে পার সেন্টিমিটার। যেহেতু সিজিএস এ আসবে, এখানে কি n1 এর ভ্যালু আমরা জানি, n2 এর ভ্যালু জানি, rh এর ভ্যালু জানি। যেহেতু বোর পরমাণু মডেল, এটার জন্য আমরা z এর ভ্যালুটা আমরা জানি। z কত? 1। z মানে কি ইন্ডিকেট করে? পারমাণবিক সংখ্যা। এই মানগুলো আমরা এখানে বসাবো। এখানে আমরা যদি বসাই 109, এটা 678, এটা দেখো 678, এটা 1/n1 স্কয়ার, তার মানে কত? 2 স্কয়ার, আর এটা কত? 1/3 স্কয়ার। z এর ভ্যালু 1, এখানে 1 আমি লিখলাম না, তুমি যদি 1 লিখতে চাও তাও পারো। তুমি বলতে পারো যে আমি কেন 1 আবার লিখবো না, এই 9678 আর এই কি তোমার 1 স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার কিন্তু ল্যামডার মান বের হবে না, বের হবে কোনটা? 1/λ। এখান থেকে ক্যালকুলেশন করলে এখান থেকে বের হবে কি? 1/λ। এই এতটুকু ক্যালকুলেশন করবে, একবারে করবা, কোনো এখানে কোনো করবা না, লসাগু করবা না, 2 দুগুণে 4 9, লসাগু কত হবে সেই অনুযায়ী কিন্তু করবা না, তাহলে কিন্তু ভুল হবে। তুমি একবারে ক্যালকুলেটরে মান করে নেবে, ঠিক আছে না? তাহলে এখানে 1/λ ক্যালকুলেশন করার পর ওটাকে তুমি আবার ল্যামডা কমপ্লিট করবা। তাহলে এটার মান কত আসে একটু একটু বের করে একটু দেখাও তো, এই টোটালটার মান কত?
আচ্ছা তোমরা কি এটা কি 1 বাই ল্যামডার মান বের করতেছো নাকি ল্যামডার মান? ওকে, এটা কোনটার মান বের করতেছো? আচ্ছা এটা কত আসছে 1.5, আর ভাই সায়েন্টিফিক্যালি লেখো। আচ্ছা হ্যাঁ রাইট, এটা হচ্ছে 1.5। আমরা যদি এখান থেকে 1 বাই ল্যামডা যদি করি, এটা হচ্ছে 1.5 ইনটু 1.523, এটা 233 ইনটু 10 টু দি পাওয়ার 4। ওকে, এটা হচ্ছে 1 বাই ল্যামডা। তাহলে ল্যামডার মান কি হবে? জাস্ট এটাকে বিপরীতকরণ করব, 1 বাই এত করব। কারো কোনো ডাউট থাকার কথা না এখানে। একটু দেখো, আমরা যদি এখান থেকে ল্যামডা যদি ক্যালকুলেশন করি, তোমাদের অ্যানসারটা যদি আমি নিই সবার, এটা আরো কয়েকজনে করো একটু দেখো। 6 পয়েন্ট ল্যামডার মান যদি নিই 6 পয়েন্ট, এটা 5 6 4 6 7 7 ইনটু 10 ইনভার্স 5। ওকে, এটা ওয়ান ওয়ার্ড অ্যানসার করলো, আমারটাও চলে আসবে। এটা ওয়ান ওয়ার্ড অ্যানসার। ওকে, 10 ইনভার্স 5, হ্যাঁ ঠিক আছে, 6.5647 10 ইনভার্স কত 5। যেহেতু আমার এখানে কি আর টা ছিল কি পার সেন্টিমিটার, তখন এখানে ল্যামডার ইউনিটটা হবে কিসে তোমার সেন্টিমিটার। ল্যামডার ইউনিটটা হবে কিসে বলতো সেন্টিমিটার। তাহলে এখানে আমি তরঙ্গ দৈর্ঘ্য পেলাম। যদি তোমাকে কোশ্চেনে যদি বলে যে এটাকে ন্যানোমিটারে রাখো, ঠিক আছে, কোশ্চেন যদি ডিমান্ড বলে এটাকে ন্যানোমিটারে রাখো, তাহলে সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে কনভার্ট করো। আর যদি না বলে তোমার এখানে রাখার কোনো প্রয়োজন নেই। কথা কি লাগে না? যদি ন্যানোমিটার অ্যাংস্ট্রম যদি বলে, তাহলে তুমি সেভাবে এটাকে কনভার্ট করো। তুমি তো দেখো, আমাকে ল্যামডা আমরা বের করছি, এখন আমরা বের করতে চাচ্ছি কম্পাঙ্কের মান। তুমি তো দেখো, একটু বোঝার ট্রাই করো। তুমি যদি তরঙ্গ সংখ্যা যদি বের করতে চাও, তাহলে সরাসরি তুমি ব্যবহার করতে পারতা। কারণ কি আমরা জানি, আমরা কি জানি বলতো, আমরা জানি আবার তরঙ্গ সংখ্যা নিউবার ইকুয়াল টু কি 1 বাই কি ল্যামডা। নিউবার ইকুয়াল টু আবার তরঙ্গ সংখ্যা নিউবার ইকুয়াল টু 1 বাই ল্যামডা। তুমি দেখো ল্যামডার মান তুমি জানো 6.5647, প্রথমেই কিন্তু তরঙ্গ সংখ্যার মান বের হয়ে আসে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করার পর আমরা কোন ভ্যালুটা পেয়েছি দেখো, সব তো 6 পয়েন্ট বাপরে বাপরে তো চলে গেছে। ওকে ওকে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এখানে একটা ভ্যালু পেয়েছিলাম। দেখো এটা হচ্ছে 1.5233, এটা জিরো তোমাদের অনুযায়ী 1.5233 ইনটু 10 টু দি পাওয়ার, এখানে কত হচ্ছে 4। তোমার তরঙ্গ সংখ্যা এত। যেহেতু আমরা জানি যে এটা আছে সেন্টিমিটারে, তাহলে এখানে তুমি সেন্টিমিটার বসাও, একটু বোঝার ট্রাই করো। এটা 1 বাই সেন্টিমিটার, ল্যামডার ইউনিট কি বলতো সেন্টিমিটার, সেন্টিমিটার এখানে বসাও। 1 বাই সেন্টিমিটার মানে কি বলতো পার সেন্টিমিটার। তুমি একটু দেখো, আমাদের কোশ্চেনে যদি বলতো শুধু তরঙ্গ সংখ্যা, তাহলে কিন্তু ল্যামডা বের করে এইভাবে বের করার কোনো দরকার নেই, আমরা সরাসরি রিডবার্গের ইকুয়েশনটা ব্যবহার করতে পারতাম। রিডবার্গের সরাসরি ইকুয়েশন কোনটা ছিল? আমার কথাগুলো তুমি বুঝতে পারতেছো কিনা একটু পর আমাকে কমেন্টসে জানাও। আমাকে যদি কোশ্চেনে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে যদি না বলে তরঙ্গ সংখ্যা যদি বের করতে বলা হতো, তাহলে আমরা ল্যামডা বের করার পর এখানে নিউবার আমরা লিখতাম, আমরা সরাসরি রিডবার্গের ইকুয়েশন ব্যবহার করতাম। আর এই জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার।
আমরা সরাসরি রিডবার্গের এই ইকুয়েশনটা ফলো করতাম। যদি আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে যদি না বলা হতো, শুধু তরঙ্গ সংখ্যা এটা, আর যদি তরঙ্গ সংখ্যা যদি তরঙ্গ দৈর্ঘ্য সব বের করতে বলে, তাহলে ল্যামডার পর এই শর্টকাটে এটা ব্যবহার করাই ভালো। তুমি ল্যামডা বের করলে 1 বাই ল্যামডা করলেই তরঙ্গ সংখ্যা হয়, তাহলে এই বড় ইকুয়েশন ব্যবহার করার কোনো মানে হয় না। যদি আমাকে ল্যামডা বের করে যদি কম্পাঙ্ক যদি বের করতে হয়, তাহলে আমার কি বড় ইকুয়েশন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আমার কথা কি বুঝছো কিনা? তুমি একটু দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, ঠিক আছে, আমি আবারও বলছি তোমাকে। আমার কথাটা হচ্ছে, তোমাকে যদি কোশ্চেনে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা যদি বের করতে বলে, তুমি তরঙ্গ দৈর্ঘ্য বের করবা। তরঙ্গ সংখ্যাটা নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডার সাহায্যে বের করা যায়, অথবা রিডবার্গের ইকুয়েশনের সাহায্যেও বের করা যায়। যদি কোশ্চেনে তরঙ্গ দৈর্ঘ্য বের করার পর যদি আমাকে তরঙ্গ সংখ্যা যদি বের করতে বলে, তাহলে আমি এই তরঙ্গ দৈর্ঘ্যের পর তরঙ্গ সংখ্যা এটা করলেই ভালো হয়, কারণ এটা শর্টকাট হয়। আর যদি তুমি না, আমি এটা না, আমার এত কিছু মনে থাকবে না, আমি এই নিউবারের রিডবার্গের ইকুয়েশন আবার অ্যাপ্লাই করব, তখন তুমি আবার অ্যাপ্লাই করো, যদি মনে না থাকে। আমার কথা বুঝতে পারছো কিনা? এটা আমি এই নিউবার ইকুয়াল টু 1 ল্যামডা এই সূত্রটা অ্যাপ্লাই করে করতে পারি, অথবা নিউবার ইকুয়াল টু আর এর জেড স্কয়ার এটা অ্যাপ্লাই করে করতে পারি। বাট এটা কখন বেটার হবে? যখন তোমার কোশ্চেনে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে, তখন তুমি এটা করতে পারবে। আর এটা কখন বেটার হবে? কোশ্চেনে তরঙ্গ দৈর্ঘ্য বলবে না, কোশ্চেনে সরাসরি তরঙ্গ সংখ্যা বলবে, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে। তাহলে তোমার কি ক্যালকুলেশনটা একটু কম হবে, টাইমটা তোমার সেভ হবে, ভুল হওয়ার পসিবিলিটি তোমার কি থাকবে? কম থাকবে। এখানে একজন স্টুডেন্ট বলছে ইলেকট্রন জাম্পিংটা কোথা থেকে কোথায় হয়? এটা দেখো, ইলেকট্রন আসে m শক্তি স্তরে, তাহলে জাম্পিংটা বলছে আমি কোথায়? l শক্তি স্তরে। আমার কোশ্চেন অনুসারে বলছি ইলেকট্রনটা যদি l শক্তি স্তরে যদি তোমার জাম্প করে, গমন করে, তাই ইলেকট্রনটা আসছে গেল কত? m এ, জাম্প করবে কোথায়? l এ, তাহলে ট্রানজিশনটা কোথা থেকে কোথায় হবে? m থেকে l এ। এখানে k এর কোনো কথা বলি নাই তো আমি, তাহলে ইলেকট্রন জাম্পিংটা হবে কি? m থেকে l এ। তুমি দেখো আমরা এখন কম্পাঙ্ক নির্ণয় করব। তোমাকে যদি সরাসরি কম্পাঙ্ক নির্ণয় করতে বলে, সরাসরি যদি তোমাকে কম্পাঙ্ক নির্ণয় করতে বলে, তাহলে হইছে এক কথা। আর যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্য বের করার পর বা তরঙ্গ সংখ্যা বের করার পর যদি কম্পাঙ্ক বের করতে হয়, তাহলে সূত্রটা একটু অন্যরকম হবে, তুমি দুটার মাধ্যমেই পারবা। আবার আমাকে যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করার পর যদি কম্পাঙ্ক নির্ণয় করতে বলে, তাহলে আমি c ইকুয়াল টু নিউ ল্যামডা, এটাই আমার জন্য সহজ, কারণ এই সূত্রটা কি বলতো? ছোট। আমি ল্যামডা জানি, c জানি, নিউ জানি। তুমি দেখো আমরা কিন্তু এখানে ল্যামডার মানটা সিজিএস এককে নির্ণয় করছি, তাহলে c এর মানটা আমাকে নিতে হবে কি? সিজিএস। তাহলে ল্যামডার মানটা সিজিএস এককে আমরা কত লিখছিলাম? ল্যামডার মানটা সিজিএস এককে আমাদের কোশ্চেন অনুসারে আমরা কত লিখছিলাম একটু দেখো। কি রে ভাই, বেরোটা কত? আসে না কেন?
আচ্ছা আমরা ল্যামডার মানটা সিজিএস এককে কত আমরা বের করছিলাম একটু একজন একটু লিখবা, এটা তো আসতেছে না মানগুলো। ওকে, এটা একজন একটু লিখবা ল্যামডার মানটা আমরা কত বের করছিলাম সিজিএস এ 6 পয়েন্ট কত জানি লিখছিলাম, একজন একটু লেখো ল্যামডার মানটা কত লিখছিলাম। ওকে, একটু হ্যাঁ গুড, থ্যাংক ইউ মিতু এবং আর অন্য যারা আছে তাদের সবাইকে। 6.56 এটা হচ্ছে কত 5647 লিখলাম, 47 ইনটু 10 ইনভার্স কত 5, এটা এরকমই তো মনে হয় সবাই লিখছো। হ্যাঁ 10 ইনভার্স 5। তুমি দেখো এখানে এটা হচ্ছে তোমার সেন্টিমিটারে, এই ভ্যালুটা কিসে তোমার সেন্টিমিটারে, সেন্টিমিটারের এই ভ্যালুটা হচ্ছে সিজিএস। তাহলে তুমি ল্যামডার মানটা সেন্টিমিটার জানো সিজিএস, আলোর বেগ সি, মিটার পার সেকেন্ডে আলোর বেগ হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, এটা মিটার পার সেকেন্ড, কিন্তু আমাকে রাখতে হবে সিজিএস সেন্টিমিটার পার সেকেন্ড। মিটারকে যদি সেন্টিমিটারে যদি কনভার্ট করি এটাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হয়, এটা হবে 10, তখন এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এখানে নিউ মানে কি কম্পাঙ্ক, নিউ মানে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটা বের করতে চাই, তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিই। 3 ইনটু 10 টু দি পাওয়ার কত 10, নিউ মান আমরা বের করতে চাই 6 পয়েন্ট কত 5647 ইনটু কত 10 ইনভার্স কত বলতো 5, এখান থেকে আমরা নিউ মানটা আমরা বের করব। দেখো তো ক্যালকুলেশন করে এটার ভ্যালুটা কত আসে, একজন একটু ক্যালকুলেশন করো তো। এটার মানটা তোমার কত আসে 3 ইনটু এটা হচ্ছে 6.65647। ওকে, এটার ভ্যালুটা হচ্ছে তোমাদের কত আসছে, হ্যাঁ একজনে করো, কি আসে নাই তো ভালো, আমার সাথে মিলে নাই তো। হ্যাঁ এটা হবে 4.5, 1.0 যেটা আছে সেটা হয় নাই, 4.5 এটা ঠিক আছে। এটার ক্ষেত্রে এটা নিউ ভ্যালুটা হবে, এটা হচ্ছে 4 পয়েন্ট, এটা 50, এটা 689, 689 ইনটু 10 টু দি পাওয়ার 14 ইনটু 10 টু দি পাওয়ার 14, এটার ইউনিট হবে হার্টজ, কম্পাঙ্কের এককটা হবে কিসে হার্টজ। সবসময় মনে করবা এই হার্টজ এককটা সিজিএস একক ও কম্পাঙ্কের একক হার্টজ, এবং এমপিএস একক কি তোমার কি কম্পাঙ্কের এককটা কি হিসেবে থাকবে বলতো হার্টজে থাকবে। তাহলে তোমার এটার ভ্যালু কি সবার কি 10 টু দি পাওয়ার 14 আসছে, হ্যাঁ 10 টু দি পাওয়ার 14 আসছে, তাহলে এটা হবে आंसर। এখন দেখো তুমি এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবে, যখন তুমি কি হবে বলতো তুমি তরঙ্গ দৈর্ঘ্যের মান তোমার বের করতে হবে কোশ্চেনের ডিমান্ড অনুসারে, তোমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, তারপর যদি তোমাকে কম্পাঙ্ক বের করতে হয় তাহলে এটা অ্যাপ্লাই করা ভালো। আর যদি কোশ্চেনে যদি বলে সরাসরি যদি বলে যে কম্পাঙ্ক নির্ণয় করো, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই না করে তার বিকল্প সূত্র হিসেবে তুমি এটা ব্যবহার করা ভালো, নিউ ইকুয়াল টু আর এইচ জেড স্কয়ার সি 1 বাই n অন স্কয়ার মাইনাস 1 বাই n স্কয়ার, এটা ব্যবহার করা। যখন তোমাকে সরাসরি বলবে কম্পাঙ্ক নির্ণয় করতে, সরাসরি সরাসরি যখন বলবে তখন এটা ব্যবহার করা ভালো। আর এটা ব্যবহার করা কখন ভালো, যখন ল্যামডা নির্ণয় করে করবে, যখন ল্যামডাটা নির্ণয় করবা তখন তোমার কি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, যখন সরাসরি বলবে কম্পাঙ্ক তখন তুমি কি এই সূত্রটা ব্যবহার করা ভালো, একবারে তোমার রেজাল্ট চলে আসবে। আর তা না হলে ল্যামডা বের করবা আবার এই সূত্রটা অ্যাপ্লাই করবা, টাইম অনেক বেশি লাগবে। দেখো এই পর্যন্ত কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলো এবং এটা উঠিয়ে নাও।
ওকে, এটা উঠে নাও, কারো কোনো ডাউট থাকার কথা না। অ্যাটেনশন, সবাই দেখো, আমরা যদি এখানে এটা দেখো, আমি যদি 7 নম্বর কোশ্চেনটা নিয়ে কথা বলি, এটা কোশ্চেন হচ্ছে এরকম, উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ইলেকট্রনের গতিবেগের সাথে কি শক্তি স্তরের ইলেকট্রনের গতিবেগের সম্পর্ক কিরূপ হবে তা বিশ্লেষণ করো। তুমি দেখো কোশ্চেন অনুসারে উদ্দীপকের চিত্রে প্রদর্শিত ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটা আছে কোথায়? এম শক্তি স্তরে। এটার সাথে কম্পেয়ার করছে কোনটা? কে শক্তি স্তর। অর্থাৎ এম শক্তি স্তরের ইলেকট্রনের গতিবেগের সাথে কে শক্তি স্তরের ইলেকট্রনের গতিবেগের সম্পর্ক নির্ণয় করবে। এম শক্তি স্তর হচ্ছে কি তৃতীয় শক্তি স্তর, আর কে শক্তি স্তরটা হচ্ছে কি তোমার প্রথম শক্তি স্তর। আর এই দুটো শক্তি স্তরের গতিবেগের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এম শক্তি স্তর দ্বারা কোন শক্তি স্তরকে ইন্ডিকেট করে? এখানে আমরা লিখতে পারি এম শক্তি স্তর দ্বারা, বা একবারে লিখি এম আর কে শক্তি স্তর দ্বারা যথাক্রমে এম এর জন্য হবে কি তৃতীয়, যথাক্রমে তৃতীয় এবং প্রথম শক্তি স্তরকে বোঝানো হয়, এবং প্রথম শক্তি স্তরকে বোঝানো হয়, এটা বোঝানো হয়। তাহলে আমরা কি জানি? তো দেখো, আমরা জানি আমাকে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? ইলেকট্রনের গতিবেগ। আমরা ইলেকট্রনের গতিবেগকে বলতে এখানে রৈখিক গতিবেগকে ইন্ডিকেট করছে, কৌণিক গতিবেগ না। তাহলে গতিবেগকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা? ভি এন। এনতম গতিবেগে এনতম কক্ষপথের ইলেকট্রনের জন্য, এনতম কক্ষপথের ইলেকট্রনের গতিবেগের জন্য এটাকে রিপ্রেজেন্ট করি ভি এন। তুমি এই ফর্মুলাটা জানো, 2 পাই জেড ই স্কয়ার ডিভাইডেড বাই কি এনএস। তুমি দেখো, আমরা যদি এম শক্তি স্তরের ক্ষেত্রে এই সমীকরণটা যদি অ্যাপ্লাই করি, তোমাকে কিন্তু সম্পর্ক নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে বলে না। তাহলে এখানে কি এম শক্তি স্তরের ক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি? এম শক্তি স্তরের ক্ষেত্রে আমরা এখানে বলে আসছি যে এম শক্তি স্তরকে তৃতীয় শক্তি স্তর বলে। তাহলে এটার জন্য n এর মান কত বলতো? 3। তাহলে এখানে n এর জায়গায় আমরা কত বসাবো? 3 বসাবো। এটা 2 পাই জেড ই স্কয়ার, আর এখানে আমরা কি লিখব? 3s। এই মানগুলো আমরা লিখি নিয়ে n এর জায়গায় কত লিখবো বলতো? 3। কারণ এই শক্তি স্তরের জন্য n এর মান কত বলতো? 3। তুমি একটু দেখো, এই কারণে আমরা এই মানটা আমরা ক্যালকুলেশন করব না। যদি আমাকে ক্যালকুলেশন করতে বলতো তাহলে আমরা ক্যালকুলেশন করতাম, ক্যালকুলেশন করেও করা যেত, তাহলে ম্যাথটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। যদি সম্পর্ক বলে জাস্ট n এর মানটা বসাই দেবা, তার পরবর্তীতে ক্যালকুলেশন করবা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন বললাম। তুমি দেখো, আমরা যদি এই অংশটাকে একটু ডিলিট করতে চাই, এর আগে একটু উঠাই নাও, উঠে নিচ্ছে অবশ্যই। ওকে, আমরা যদি এই অংশটাকে একটু ডিলিট করে দিই, তাহলে ব্যাপারটা হচ্ছে কি রকম একটু দেখো।
আর এখানে দেখো আমরা তারপরে শক্তি স্তর কোনটা ছিল, কে শক্তি স্তর। এই লাইনটা তুমি কি করবা, এই লাইনের নিচে লিখবা। তাহলে আমরা লিখতে পারি কে শক্তি স্তরের ক্ষেত্রে, কে শক্তি স্তরের ক্ষেত্রে, কে শক্তি স্তর দ্বারা কাকে ইন্ডিকেট করে, প্রথম শক্তি স্তর। তাহলে n এর মান কত বলতো 1, এটা হবে কত 2 পাই, এটা z a স্কয়ার। n এর মান যদি 1 বসাই এখানে, তাহলে 1 ইনটু কত বলতো h, বা 1 ইনটু কত বলতো h। এখানে n এর মান কত বসাইছি আমি 1, এই ইকুয়েশনটাকে আমরা 2 দিলাম। যেহেতু সম্পর্ক নির্ণয় করতে বলছে, সে কারণে আমরা 1 ভাগ আমরা এখানে 2 করব, 1 ভাগ 2। তুমি দেখো 1 নং ইকুয়েশন কোনটা, এটা, আর 2 নং ইকুয়েশন কোনটা, এটা। তাহলে এটা ভাগ যদি এটা হয়, তাহলে বাম পক্ষ ভাগ ভাগ কোনটা হবে, ডান পক্ষ। এটা কি বাম পক্ষে আছে কি v3, আর এখানকার বাম পক্ষে আছে কি বলতো v1। তাহলে এটা ভাগ যদি এটা হয়, একটু দেখো, তুমি একটু দেখো, এটা ভাগ এটা, 2 পাই জেটি স্কয়ার, 2 পাই জেটি স্কয়ার কাটা, 2 পাই জেটি স্কয়ার, 2 পাই জেটি স্কয়ার কাটা, h কাটা, শুধুমাত্র এটা 3 হবে। তাহলে তুমি যদি এটা আর যদি গুণ করো, এটা 3 ঠিক হবে না, এটা 1/3 হবে। এটা দেখো 2 পাই জেটি স্কয়ার, এটা ভাগ এটা, বোঝা ট্রাই করো। তাহলে এটা যদি লিখি প্রথমে, তাহলে এটা 3 না, এটা 1/3। তাহলে এটা যদি হয়, এটা যদি আমরা আর যদি গুণ করি, তাহলে আমরা লিখতে পারি v1 কি বলতো 3v3। এটাই নির্ণয় সম্পর্ক। অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগটা হবে এখানে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনের গতিবেগের কি বলতো 3 গুণ। প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগটা হবে তৃতীয় শক্তি স্তরে যে ইলেকট্রনের গতিবেগ তার কি তোমার 3 গুণ হবে। এটাই হবে কি নির্ণয় সম্পর্ক। এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও যে এটা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি একটু ডিলিট করে দিই, অর্থাৎ প্রথম শক্তি স্তর বা এটাকে আমরা কি দিলাম, অর্থাৎ কে শক্তি স্তরের ইলেকট্রনের গতিবেগ। এটা যদি 8 নম্বর কোশ্চেন হয়, তোমরা একটু 8 নম্বর কোশ্চেনটা দিয়ে নিও। আমি হয়তো এটা টাইটেলে 7 নম্বর কোশ্চেন লিখছি। কি শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ তোমার m শক্তি স্তরের ইলেকট্রনের গতিবেগের 3 গুণ। ইলেকট্রনের গতিবেগের এটা কি হবে তোমার 3 গুণ হবে, গতিবেগের 3 গুণ। এটি নির্ণয় সম্পর্ক, এটি নির্ণয় সম্পর্ক, এটি নির্ণয় সম্পর্ক। এটা হবে অ্যানসার। ওকে, উঠাই নাও। ওকে, আমরা যদি 9 নম্বর কোশ্চেনটা নিয়ে কথা বলি, 9 নম্বর কোশ্চেনটা কিভাবে আসে দেখো। আমরা যদি 9 নম্বর কোশ্চেনটা নিয়ে কথা বলি, দেখো উদ্দীপকের ইলেকট্রনটির কৌণিক ভরবেগের মান নির্ণয় করো। ইলেকট্রনটির কৌণিক ভরবেগের মান নির্ণয় করো। কৌণিক ভরবেগের মান কোনটা, mvr ইকুয়াল টু কি n is by 2 পাই। আমরা কৌণিক ভরবেগ
আমরা এটাকে ম্যাথমেটিক্যালি আমরা ডিফাইন করি কি mvr ইকুয়াল টু কি বলতো কোশ্চেন মার্ক। আমাকে এখানে mvr এর মানটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে আগে জানতে হবে উদ্দীপকের ইলেকট্রনটা কোথায় আছে তৃতীয় শক্তি স্তরে। আমাদের ফর্মুলা কোনটা বলতো কৌণিক ভরবেগের ফর্মুলা কি mvr ইকুয়াল টু কি বলতো n is by কি বলতো 2 পাই। এটার মানটা তোমাকে বের করতে হবে। ইলেকট্রনটা আছে কোথায় n মানে শক্তি স্তরে, ইলেকট্রনটা আছে কোথায় তৃতীয় শক্তি স্তরে। তাহলে n এর মান কত হবে 3, h মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটার মান তুমি জানো, পাই এর মান জানো, তাহলে n is by 2 পাই এই ডান পাশের অংশটার মান তুমি জানো। তো কৌণিক ভরবেগ mvr এর মানটা তুমি খুব সহজে কি করতে পারবা বের করতে পারবা। তাহলে আমি যদি এখান থেকে অ্যানসারটা যদি স্টার্ট করি তাহলে আমি বলতে পারি উদ্দীপকের ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে রয়েছে, ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে রয়েছে, এটা তৃতীয় শক্তি স্তরে রয়েছে। তৃতীয় শক্তি স্তরে রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি mvr equal to n is equal to pi। তাহলে তুমি এখানে কি করবা, এখানে n এর ভ্যালুটা লিখবা কত 3, h মানে কি প্লাঙ্ক ধ্রুবক, এর মান আমরা জানি। এখন তুমি এটার মানটা তুমি সিজিএস ও নিতে পারো এমকেএস ও নিতে পারো, তোমার চয়েস। হ্যাঁ, এখানে আমরা কি 6 পয়েন্ট, এটা কি 6 to 6 into 10 inverse 27। আমি যদি সিজিএস এ নিই তাহলে এটা 8 সেকেন্ড আসবে, আর যদি তোমার এমকেএস এ যদি নিই তাহলে এটা আসবে কি সে বলতো 10 ইনভার্স কি বলতো 34। এটা আসবে কত 10 ইনভার্স কত 34, এটা হবে জুল সেকেন্ড। তোমার এটা তুমি কোন এককে নিবা সেটার উপর ডিপেন্ড করবে এটার ইউনিটটা। ওকে, এখানে আমরা পাই এর মান জানি, এটার মানটা তুমি এখানে বসাই দাও 3 into 6.626 into 10 ইনভার্স কত 27, আর পাই এর মান আমরা জানি 3.1416। দেখো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের কোন মানটা আসে, আর এখানে কৌণিক ভরবেগ, এখানে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু কি তোমার কোশ্চেন মার্ক। এখান থেকে mvr এর মানটা তুমি বের করে ফেলো ফার্স্ট। টেন ইনভার্স, আচ্ছা এখানে হ্যাঁ সবাই একটু করো তাহলে আমার একটু সুবিধা হবে। হ্যাঁ, এটা আসছে মানটা আসছে 3 পয়েন্ট, এটা 163681 ইনটু 10 ইনভার্স, এটা কত আসবে 27। তুমি দেখো এটার এককটা আমরা যদি ডান পাশের অংশ থেকে যদি হয়, শক্তি স্তরের কোনো একক নাই। এইচ এর ক্ষেত্রে যদি আমরা একক কনসিডার করি তাহলে আমরা এখানে লিখতে পারি কি তোমার এইচ এর এককটা কি বলতো আর্ক সেকেন্ড লিখতে পারি। তাহলে আমরা এখানে আর পাই এর কোনো একক নাই, তার মানে এটার এককটা আসবে কিসে আর্ক সেকেন্ড, এটার এককটা আসবে কিসে আর্ক সেকেন্ড। অথবা আমি যদি এম এর যদি একক, এটার একটু আবার অন্যভাবে একক লেখা যায়, আমি ভরের এককটা লিখতে চাই, তুমি এভাবে লিখতে চাও পারো। ভরের একক কি, ভরের একক তোমার কি সিজিএস যদি আমি লিখি তাহলে ভরের একক কি তোমার গ্রাম। বেগের একক যদি আমি লিখতে চাই তুমি দেখো এটার এককটা 8 সেকেন্ড। এখন দেখো আমি যদি এটার এককটা যদি এভাবে লিখতে চাই mvr এর ক্ষেত্রে, তাহলে ভরের এককটা হবে কি গ্রাম, বেগের এককটা কি বলতো সেন্টিমিটার পার সেকেন্ড। তুমি এটা দেখো ব্যাসার্ধের এককটা এখানে হবে কি বলতো, ব্যাসার্ধের এককটা কি হবে বলতো সেন্টিমিটার। তাহলে এটার এককটা দাঁড়াচ্ছে কি, এটা গ্রাম, এটা সেন্টিমিটার স্কয়ার, আর এটা কি সেকেন্ড। এত গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড ইকুয়াল টু, আমি কিন্তু এই অংশটা একটু এই পাশে করলাম, এই পাশে করলাম, এটার এককটা, এটা কি ভরের একক, আমি আবার বলছি গ্রাম, বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, আর এর একক সিজিএস, যেহেতু মানটা আমি সিজিএস এ নিচ্ছি এই কোণে আর এর এককটা কি হবে সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কি সেন্টিমিটার স্কয়ার, তাহলে গ্রাম সেন্টিমিটার স্কয়ার কি সেকেন্ড। এত গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ইকুয়াল টু কি হবে আর্ক সেকেন্ড, কি হবে আর্ক সেকেন্ড। এই ইউনিট ইকুয়াল টু কত এই ইউনিট। তুমি এটার এককটা লিখতে পারো গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ডও লিখতে পারো, অথবা লিখতে পারো কি এত আর্ক সেকেন্ড, এটাও তুমি লিখতে পারো। কথা কি বুঝতে পারছো কিনা, কারণ এত গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড ইকুয়াল টু কত
এত আর সেকেন্ড হবে। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। ওকে, দেখো তুমি সাধারণত এই ইউনিটটার চেয়ে এটা ব্যবহার করে বেশি, গ্রাম সেন্টিমিটার স্কয়ার কি পার সেকেন্ড। যখন তুমি এক্সামে লিখবা তখন এটাকে তুমি ইগনোর করো, এটাকে ইগনোর করে তুমি ইউনিটটা জাস্ট এটাই লিখে দিও, এত গ্রাম সেন্টিমিটার স্কয়ার আর এই তোমার সেকেন্ড, এটা তুমি লিখে দিও। এই ইউনিটটাই বেশি তোমার ব্যবহার করে বলতে, এই ইউনিটটা বেশি ব্যবহার করা হয়। ওকে, তাহলে এই পর্যন্ত তুমি উঠায় নাও। সবাই দেখো, আমরা এখানে একটা কোশ্চেনের মধ্যে এরকম 9টা কোশ্চেন হতে পারে, এই অংশটা নিয়ে আমরা আলোচনা করছি। এখন এটি দেখো, আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে সেকেন্ড কোশ্চেন। আমরা আরো এরকম হয়, কিন্তু সেগুলো জানতে হলে আমাদের কিছু টপিক, কিছু থিওরি জানতে হবে, ওই থিওরির মাধ্যমে আমরা আলোচনা করতে পারবো। ওকে, তুমি দেখো সেকেন্ড কোশ্চেন, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এবার শুক্রবার ফ্রাইডে একটা এক্সাম হবে, হ্যাঁ তুমি প্রিপারেশন নেবে, আমি আগে থাকতেই তোমাকে জানাই দিচ্ছি। যতটুকু পর্যন্ত বৃহস্পতিবার পড়ানো হবে তার উপর বেস করে একটা এক্সাম হবে। তুমি দেখো কোশ্চেন হচ্ছে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো থেকে তরঙ্গ দৈর্ঘ্যের আলো থেকে আলো থেকে 2.50 এত জুল শক্তি পেতে কতগুলো কোয়ান্টাম দরকার? কতগুলো কোয়ান্টাম তোমার দরকার? এটা হচ্ছে কোশ্চেন, একটু বোঝার ট্রাই করো। এটা হচ্ছে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো থেকে তুমি এত জুল শক্তি পাবা, এটার জন্য কতগুলো কোয়ান্টাম দরকার? কোয়ান্টাম যেটাকে আমরা বলি ফোটন, কোয়ান্টাম বা ফোটন এই সম্পর্কিত তথ্যটা আছে কোনটা থেকে? প্ল্যাঙ্কের তোমার সমীকরণ থেকে। তুমি যদি দেখো কতগুলো কোয়ান্টাম, মানে কোয়ান্টাম তোমার কি নাম্বার বা ফোটন সংখ্যা বের করতে বলছে। আমরা আমাদের সূত্রে ফোটন সংখ্যাকে আমরা রিপ্রেজেন্ট করছি কি দ্বারা? n দ্বারা। তুমি দেখো তরঙ্গ দৈর্ঘ্য তার মানে কি তোমার ল্যামডার মান দেওয়া আছে, ল্যামডা জানি। দেখো এত জুল, এটা কি তোমার শক্তির মান তুমি দেওয়া আছে। তাহলে তুমি দেখো ই ল্যামডার সাথে কি প্ল্যাঙ্কের, যেহেতু এটা কোয়ান্টাম বা ফোটন রিলেটেড, তার মানে কি প্ল্যাঙ্কের সমীকরণ। প্ল্যাঙ্কের সমীকরণটা আমরা কি রকম জানি? E ইকুয়াল টু sc। n সংখ্যক ফোটনের ক্ষেত্রে, একটা ফোটনের ক্ষেত্রে এক প্যাকেট এনার্জি শক্তিটা, n সংখ্যক ফোটনের ক্ষেত্রে এই সমীকরণটা ছিল nsc। এটা কি রকম ছিল? nsc n সংখ্যক ফোটনের ক্ষেত্রে। তাহলে এই সমীকরণটা জাস্ট এরকম ছিল। তুমি দেখো আমার এই কোশ্চেনে নিউ মানে কম্পাঙ্ক, কম্পাঙ্কর মান দেওয়া নাই, দেওয়া কোনটা বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা নিউটাকে যদি চেঞ্জ করে আমরা এভাবে লিখছিলাম নিউ ইকুয়াল টু কি? c বাই ল্যামডা। আমরা এটাকে লিখছিলাম কি রকম? c বাই কিভাবে লিখছিলাম বলো তো? ল্যামডা। নিউ ইকুয়াল টু কি বলো তো? c বাই কি? ল্যামডা। তাহলে আমরা e ইকুয়াল টু, দেখো আমাদের তাহলে এই সমীকরণটা ব্যবহার হবে কি? e ইকুয়াল টু কোনটা বলো তো? এই সমীকরণটা ব্যবহার হবে, e ইকুয়াল টু nhc বাই ল্যামডা।
তুমি দেখো ই এর মান আমরা জানি, এন এর মান আমাদের বের করতে হবে, এইচ এর মান আমরা কি জানি, সি মানে আলোর বেগ আমরা জানি, ল্যামডা, এই ল্যামডার মান কি 5000 অ্যাংস্ট্রম, এটার মানও আমরা জানি, এটার মানও আমরা কি জানি। তার মানে কি সেক্ষেত্রে আমরা এন এর মানটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যের তুমি যদি সিজিএস এককে নাও তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের এককে ব্যবহার করতে হবে সেন্টিমিটার, আর যদি তুমি এমকেএস এককে নাও তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যবহারটা তোমার করতে হবে কি সে বলতো, তোমার তরঙ্গ দৈর্ঘ্যের এককটা রাখতে হবে কি মিটার। অ্যাংস্ট্রমটা তোমার সিজিএস এর একক না, এটা তোমার কি এমকেএস এককের মধ্যেও পড়ে না। যখন আমরা সূত্র অ্যাপ্লাই করব হয় তুমি সিজিএস এককে নিতে হবে অথবা এমকেএস এককে নিতে হবে। আমরা সিজিএস এর অনেকগুলো ম্যাথ করছি, আমরা একটা এমকেএস দিয়ে আমরা একটা ম্যাথ করব। তাহলে আমরা ফর্মুলা E NHC বাই কি হবে ল্যামডা। তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারি দেখো, এটার অ্যানসারে যদি আমরা যাই, আমরা জানি E NHC বাই কি হবে বলতো ল্যামডা। এখানে E এর মানটা দেওয়া আছে কত 2.50। তুমি দেখো এখানে এনার্জিটা জুলে মানে এমকেএস এ দেওয়া, তাহলে এটা আমার চেঞ্জ করার কোনো দরকার নেই। আমরা এটা ফর্মুলাটা এটা সিজিএস ও ব্যবহার করা যাবে, এমকেএস ও ব্যবহার করা যাবে, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব এমকেএস এককের জন্য। তুমি দেখো এখানে ল্যামডার মান কত 5000, এটা এত অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম ইউনিটটাকে আমি যদি মিটারে যদি কনভার্ট করি তাহলে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু হবে 10 ইনভার্স 8 সেন্টিমিটার। এটা হবে 10 ইনভার্স 8 কি তোমার কি হবে, এখানে তোমার কি এটা 5000, এটাকে আমরা কনভার্ট করব, তোমার কিসে কনভার্ট করব, এটাকে আমরা সেন্টিমিটার না মিটারে আমরা কনভার্ট করব। এখন দেখো অ্যাংস্ট্রমের সাথে তোমার মিটারের সম্পর্কটা কি, সেন্টিমিটারের সম্পর্কটা এরকম 10 ইনভার্স 8 সেন্টিমিটার, আর মিটারের সম্পর্কটা হচ্ছে 10 ইনভার্স 10 মিটার। আমরা যদি সেন্টিমিটারে যাই 10 ইনভার্স 8 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আর যদি মিটারে যাই 10 ইনভার্স 10 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এখানে 10 ইনভার্স কত হবে 10 এত মিটার। দেখবে এই সম্পর্কগুলো তোমার খাতায় লেখা আছে। ওকে, এখন দেখো আমরা আলোর বেগ সি মানে কি ইন্ডিকেট করছি, আমরা আলোর বেগকে, আলোর বেগকে তোমার কি হবে 3 ইনটু আমাদের নিতে হবে কোনটা এমকেএস এ মানে কি মিটার পার সেকেন্ডে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, এটা হবে কি মিটার পার সেকেন্ড। তাহলে ই আমরা জানি এটা এইচ মানে প্লান ধ্রুবক, প্লান ধ্রুবকের মান এমকেএস এককে কত 6 পয়েন্ট, এগুলো টানা মুখস্থ রাখতে হবে। 6 টু 6 10 ইনভার্স 34, এটা হচ্ছে কি জুল, এটা সেকেন্ড, এটা হচ্ছে কি জুল সেকেন্ড। এখন কতগুলো কোয়ান্টাম দরকার, তার মানে কি কোয়ান্টাম সংখ্যা আমাকে বের করতে বলছে, এটা কি কোয়ান্টাম সংখ্যা তোমাকে বের করতে বলা হয়েছে।